নমস্কার। চণ্ডিকার গল্প পাঠের আসরে আমার শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ। পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, তৃতীয় ভাগ। ভোরে আগে ঘুম ভাঙিল হোসেনের, কুবেরকে সেই ডাকিয়া তুলিল। চোখ মেলিয়াই কুবেরের কেন যেন হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল। কি হইয়াছে? বিপদ কিসের? কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল। এক দফা চোখ মিটমিট করিয়া কুবের আশ্বস্ত হইল। হোসেন মিয়াকে খাতির করিয়া বলিল, যান নাকি মিয়াবাই, খিদায় কাতর রইছেন সন্দ করি। রাইতে কিছু খান তো নাই, এক কাম করেন, গোটা 2 আম খাইয়া যান। প্রত্যুষে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসিতে পারে। খাওনের কথা থো কুবির ভাই, বাড়িত গিয়া খাম। একটা প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল। ঘুমন্ত গোপীর দিকে এক নজর চাহিয়া জিজ্ঞাসা করিল, মাইয়ার বয়স কত কুবির ভাই? 9 সন্দ কইরা থুইছি। বিয়া দিবা না মাইয়ার? দিমু, ক্রেমে ক্রেমে দিমু। পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল। দেখিয়া পাংশু হইয়া গেল কুবেরের মুখ। কিন্তু না, টাকা পয়সা গুনিয়া দেখিবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই। একটা সিকি বাছিয়া লইয়া সে কুবেরের হাতে দিল। বলিল, বাচ্চাকে খাবার কিনা দিও কুবির ভাই, বলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল। কুবের আত্মসম্বরণ করিল তৎক্ষণাৎ। যে বিপদ ঘটিল না, তার জন্য আর কেন বুক কাঁপিবে, মুখ শুকনা দেখাইবে? খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসাই করিয়া বসিল, ব্যাগটা নতুন দেহি, মেলায় কিনছেন বুঝি কাইল? হোসেন বলিল, কথা কহিতে কহিতে দুজনে বাহির হইয়া আসিল। এখন বৃষ্টি নাই, কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে। হোসেন একবার মুখ তুলিয়া আকাশের দিকে তাকাইল। ইয়া আল্লাহ, নামানো আকাশের তলে কি দিনা এই পৃথিবী! ভিজিয়া ছুপসিয়া চারদিক সকাতর হইয়া আছে। হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল। জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করিত, তার মধ্যে 2টি একটি মুখে মুখে প্রচার হইয়া স্থান পাইত শতাব্দী সঞ্চিত গ্রাম্য গীতিকার অমল অলিখিত কাব্যে। মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠানে গীত হইয়া হইয়া ভনিতায় হোসেনের নাম দূর দূরান্তে ছড়াইয়া পড়িত। লোকে বলিত, হোসেন ফকির। কেতুপুরে দেওয়ান ফকির হোসেন সাহাবের দরগায় চিরাগ জ্বালি। হোসেন বুঝি কুবেরকে একেবারে ভুলিয়া যায়। অনেক দিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরিয়া আতপেটা খাইয়া জলে কাদায় সে যখন দিন কাটাইত, সকাল সন্ধ্যায় তখন মনে তাহার ভাসিয়া আসিত গানের চরণ। ফুটা চালার নিচে ময়লা চাটাইয়ের বিছানার উপরে উপবাস লইয়া তেমনিভাবে কাল রাতটা কাটাইয়া আজ আবার হোসেনের মনে গান ভাসিয়া আসিতেছে। কুবের, গান বাইন্ধাবার পারো? আমি পারতাম না। আমাগাও যুগল্যায় পারে, মুখে মুখে ছড়া বাইন্দা দেয়। আমি বাইনবার পারি। কন কি মিয়াবাই? হোসেন এখন লাজুক। সে এদিক ওদিক তাকায়। ঘন ঘন দাড়িতে হাত বুলাইয়া কুবেরের কাছে অপরাধীর মতো হাসে। লোকটার আদি অন্ত পাওয়া ভার। তারপর হোসেন বলে, বাঁধুম, শুনবা? কুবের বলে, কন মিয়াবাই কন। একটু চুপ করিয়া থাকিয়া হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করে, আধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থো বন্ধু কত ঘুমাইবা, বায়ে বিবি ডাইনে পোলা আকাল ফসল লো মিয়া কত ঘুমাইবা, মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি, উইঠা দেখবা না, আলা করেন ঘরের চালা ক্যাডা চুপি চুপি দিশা রাখবা না, তোমার লাগিয়া হাওর দিয়া বাইয়া চেরাগ নাও, দিল জাগানি আলেনজিনি মিয়া, চিরা মেঘের বাদাম তুল্লা বন্ধু কনে যাও, জিগায় তারে খাঁচা চিরিয়া, নিন ভাগে না দিল জাগে না বিবির বুকের শীত,
পাড়ি দিবার সময় গেল, মাঝি তবু থির। মাঝি কত ঘুমাইবা। কুবের অভিভূত হইয়া বলিল, মুখে মুখে বানাইলেন মিয়া ভাই, খুশ না হইলে খুশি হলে পারি নাকি। হোসেন মিয়া আর দাঁড়াইল না। দুপুরবেলা ঘরের চালের জন্য শন আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশ গিয়াছে। কোথায় গিয়াছে কেহ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য শন সে রাখিয়া গিয়াছে। গোপীর বয়স 11। কুবের মেয়ের বয়স 1 বছর ভাড়ায় আর 1 বছর হাতে রাখিয়া বলে 9। 9 বছর বয়সে যে মেয়ের 11 বছরের বার, বিয়ের বাজারে তার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম হইতে বনের তত্ত্ব লইবার ছলে আসা যাওয়া শুরু করিয়াছে। সোজাসুজি কথা সে এখনো পারে নাই। আলাপ আলোচনার মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কীরকম দর হাঁকিবে জানিবার চেষ্টা করিয়াছে। স্পষ্ট করিয়া কুবেরও এখনো পর্যন্ত কিছু বলে নাই। কথা উঠিলে বহুক্ষণ ধরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটু আভাস দিয়াছে 2 কুড়ি 3 কুড়ি টাকার। বুদ্ধি থাকে যুগল আন্দাজ করিয়া নিক। গণেশের আত্মীয় বলিয়া টাকার বিষয়ে কুবের তাহাকে খাতির করিবে না। যুগল সম্ভবত তাহা টের পাইয়াছে, তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হইবার প্রতীক্ষায় আছে। হাতে তখন কীরকম টাকা জমে দেখিয়া কথা পারিবে। কুবের বোঝে নাকি সকলের গোপন মতলব সে চোখের পলকে আঁচ করিয়া ফেলে। মানুষ মন্দ নয় যুগল, এতকাল অবস্থা খুব খারাপ ছিল, তাই 32 বছর বয়স অবধি বিবাহ করিতে পারে নাই। নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করিয়াছে। উন্নতির জন্য তাহার প্রশংসনীয় প্রয়াসের কথা কাহারও অবিদিত নয়। 2টি 1টি করিয়া এতকাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল। তারপর গণেশের কাছে বোনের বিবাহ দিয়া পাইয়াছিল 23 টাকা। সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে। বিবাহের জন্য ছাড়া এত কষ্টে টাকা জমায় কে? কিন্তু যুগল তা করে নাই। সমস্ত জমানো টাকা দিয়ে একটা বড় নৌকা কিনিয়া সকলকে সে অবাক করিয়া দিয়াছিল। 200 টাকা সে নৌকার দাম, সুতরাং টাকা সে কম জমায় নাই। ইচ্ছা করিলে ওই টাকা সে 3টা বিবাহ করিতে পারিত। অন্তত একটা বিবাহ করিয়া বাকি টাকায় একটা ছোটোখাটো নৌকা কিনিতে কোনো বাধাই ছিল না। তার বদলে উপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভাঙিয়া সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিয়াছিল তার তারিফ করিতেই হয়। 1 বছরে যুগলের ভাঙা ঘর নতুন হইয়াছে, শীর্ণ দেহে মাংস লাগিয়াছে। বিবাহের জন্য টাকাও সে আবার জমাইয়া ফেলিতে পারিয়াছে কিনা কে জানে। জাহাজ ঘাটে অত বড় নৌকার না চাহিতে ভাড়া হয়। রেলেও জাহাজ ঘাটে আসিয়া কত মানুষ ও মাল কত গ্রামে যায়। একটি বাণিজ্য দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দাদন দেওয়া মাল সংগ্রহের জন্য চড়া দরে অসংখ্য নৌকা ভাড়া নেয়। আর শুধু ভাড়া তো নয়, উপরে আয়ও কি কম। ধানের বোঝাই লইয়া একদিনের পথ পাড়ি দিবার সময় 10-20 সের ধান নৌকায় গোপন ফাঁকে ফোকরে লুকাইয়া ফেলিবার সুযোগ মেলে ঢের। কেবল ধান নয়, কলাই, মটর, হলুদ, লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরিয়া যুগল অমন কত আনিয়াছে। উন্নতি সে আরও করিবে, কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তাহার এতটুকু শিথিলতা আসে নাই। এখনও সে আগের মতোই কৃপণ। মাঝি সমাজে আজ সে একজন মাতব্বর লোক। একদিন সেই যে গ্রামের মোড়ল হইয়া দাঁড়াইবে কেহ তাহাতে সন্দেহ করে না। মালার ইচ্ছা বিবাহটা তাড়াতাড়ি চুকিয়া যায় গোপীর। এত বয়স হইল, আর কতকাল বয়স ভাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে। লোকে যে ইতিমধ্যেই নিন্দা আরম্ভ করিয়া দিয়াছে। স্বামীকে মালা তাগিদ দিয়া বলে, আগো যুগল্যানি কিছু কয়? কুবের তাহাকে চোখ ঠারিয়া বলে, কয় না? কি কয়? তা শুই না তোর কাম কি? মাইয়া লোক, চুপ মেরা থাক। পোলা বিয়ানের লাগিয়া পৃথিবীতে আইসস, বিয়া পোলা যত পারস, রাও করস কেন রে? মালা রাগে বইকি, গাও জ্বালাই না কথা দেখি খইর পাড়া ফোটে, মাইনি মুখে মো দুধি ছিল আতুরে। গোসা হইলে মারুম গোপীর মা। মারবা নাকি?
আগো মারো মারো, যদি না মারো লখার মাথা খাইবা। কুবের ঝিমাইতে ঝিমাইতে নিদ্রা কাতর চোখে স্ত্রীর দিকে তাকায়। হ, ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজরানীর মতো দেখাইতেছে বটে। কে জানে রাজরানী দেখিতে কেমন, ছেলেটাও যেন ফর্সাই হইয়াছে মনে হয়। এমনি বয়সে লখা আর চণ্ডী যেমন তামাটে লাল রঙের ছিল সেরকম নয়। আতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করে নাই, এখন তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্য সত্যই খুব ফর্সা হইবে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে তাহাকে বাবুদের বাড়ির মেয়েদের মতো ফর্সাই দেখিয়া বসে। জেলে পাড়ার কোনো স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নাই। একটা পা যদি ওর হাঁটুর কাছ হইতে দুমড়াইয়া বাকিয়া না যাইত, কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি ফর্সা হইয়াছে। আরও কিছু বড় হইলে বিবর্ণ হইয়া শেষে রং হয়তো মালার মতোই দাঁড়াইবে। তাই যেন দাঁড়ায়, কুবের তাই চায়। যতই সে শান্ত ও সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বিশ্রী ইঙ্গিতে গা জ্বালা করে বইকি। মালার দিকে চাহিয়া কখনো কখনো মনে ঘনাইয়া আসে বইকি একটা বৃতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ। কুবেরের দৃষ্টি আরও ঘোলাটে হইয়া আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশের মেঘের এক মুহূর্তের বিশ্রাম নাই। পরপর কয় রাত্রি অবিরত ভিজিয়া কুবের আবার জ্বর বোধ করিতেছে। অনেকক্ষণ নীরবে কাটিয়া গিয়াছে, তবু থামিয়া যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করিতে কোনো রকম ভূমিকার দরকার হয় না। এইমাত্র রাগারাগি হইয়া গিয়াছে, কে বলিল? কত শান্ত মোলায়েম কুবেরের গলার স্বর। স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা। মালার গলাতেও এতটুকু ঝাঁঝ নাই। কয় না কেন? গোপীরে নিব না? গনসা কয় নিব, যুগইলা কিছু কয় না। ওদিন আমারে জিগায় খোরার মাইয়ানি খোরা হয়। তুমি কি কইলা? আমি কইলাম তুই বলদ যুগইল্লা, খোরানি বেরাম, যে মার থাকলি মাইয়া পাইব। আমাগর গোপীর চলন পরীর পাড়া। জাননি গোপীর মা, গনসামরে এক বিষম বৃত্তান্ত কয়। নকুইল্লা গিয়া গিয়া যুগইলার নাকি মন ভাঙে, বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আহে। যুগইল্লা যেন ২-১০টা মাইয়ার খবর না নিয়া গোপীরে নিব না সন্দেহ করি গোপীর মা। বলিয়া কুবের যেন ঘুমাইয়া পড়ে, কিন্তু মালা তাহাকে চেনে, সে প্রত্যাশা করিয়া থাকে। জাননি গোপীর মা, আরেক বৃত্তান্ত, রাসু গোপীরে নিব কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে চাল চুলা নাই। সায় দিয়া কুবের বোধ হয় এবার সত্যই ঘুমাইয়া পড়ে, কারণ অনেকক্ষণ অপেক্ষা করিয়াও মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না। বসিয়া বসিয়া ছেলেকে সে স্তন দেয়। রোয়াকের ওদিকে রান্নার জায়গায় বসিয়া পিসি গোপীর মাথার উকুন বাছিতেছে। সারা রাত উকুনের কামড়ে মেয়েটা মাথা চুলকাইয়া সারা হয়। লখা ও চণ্ডী হয় ডাঙ্গুলি খেলিতে গিয়াছে, আর না হয় কোথাও বড়শি ফেলিয়া ধরিতেছে পুঁটি মাছ। যেখানেই ওরা থাক আর যাই করুক, জলে ভিজিয়া জ্বরে পড়িবে না, জলে ডুবিয়া মরিবেও না, সে ভয় মালার নাই। সে কেবল ভাবিয়া মরে, মারামারি করিয়া ছেলে দুটা কোন দিন না খুন হইয়া আসে। পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনই এক ভাঙা কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মিয়াছিল। বড় হইয়াছিল বাড়ির মধ্যে লাঠিতে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে। বাড়ির অদূরে রামগোয়াল আর গোয়াল ঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত, আর করিত মারামারি। বড় ছেলেরা ছোট ছোট ছেলেমেয়েগুলিকে মারিয়া আর কিছু রাখিত না। অনেক সময় এই সব মারামারির শেষ ফলটা গড়াইত বয়স্কদের মধ্যে। পাড়ায় মহামারী কাণ্ড বাঁধিয়া যাইত। দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত, বড় ভয় করিত তাহার। অন্য ছেলে মার খাইলে সে কিছুই করিত না, কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত,
সেদিন সে খুলিত মুখ, তাহার বাঁশির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বত্র। সকলে ছুটি আসিত। তার আগেই মালাকে কিন্তু দিতে হইত ভাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে ছ্যাঁকা খাইত সে। একজন একটা ধাক্কা দিলেই সে মাটিতে পড়িয়া যাইত। তখন 4-5 জন মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রামগোয়ালার গোয়ালঘরের পিছনের গোবর গাদায়। সেই হইতে ছেলেদের মারামারিকে বড় ভয় করে মালা। নিজের ছেলে দুটিকে সে ঘরে আটকাইয়া রাখিতে চায়, কিন্তু খাতির তাহাকে কেহ করে না। বসিয়া বসিয়া যাহার দিন কাটে, কে তাহার মুখ চাহিবে, কথা শুনিবে? হাজার বারণ করুক মালা, লক্ষা ও চণ্ডী চোখের পলকে উধাও হইয়া যায়। ফাঁকি দিয়া কাছে ডাকিয়া জোর করিয়া ধরিয়া রাখিতে গেলে আঁচড়াইয়া কামড়াইয়া একেবারে রক্তপাত করিয়া ছাড়ে। তবু প্রতিদিন মালা তাদের নানা ছলে কাছে রাখিবার চেষ্টার কামাই দেয় না। সন্তান স্নেহের হিসাবে জেলেপাড়ার জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে। ছেলের বয়স 8-10 বছর পার হইয়া গেলে তার সম্বন্ধে চিন্তা করা জেলেপাড়ার মেয়েদের রীতি নয়। চিন্তা করিবার অপরাপর বিষয়ে তাহাদের অভাব নাই। কচি ছেলে ছাড়া মায়ের কোল খুঁজিয়া পাওয়া কঠিন। নিষ্ঠুর ছাড়া স্বামীও বড় একটা হয় না। দুটি কুঁড়ে ঘরের কুঠিরে যে সংকীর্ণ সংসার, তারও কাজ থাকে অফুরন্ত। পুরুষেরা মাছ ধরিয়া আনে, পাইকারি কেনাবেচা করে। চুবড়ি মাথায় করিয়া বাড়ি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয়। ও কাজটা জেলেপাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে 2-1 মাস ছাড়া বছর ভরিয়া করিয়া যায়। অপগণ্ড শিশু ছাড়া আর কোনো সন্তানের ছোট ছোট বিপদ আপদের কথা ভাবিবারও যেমন তাহাদের সময় নাই, ওদের স্নেহ করিবার মতো মানসিক কোমলতাও নাই। নবজাত সন্তানকে তাহারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে, বয়স্ক সন্তানের জন্য তাহাদের তেমনি আসে অসভ্য উদাসীনতা। ছেলে মরিয়া গেলেও শোক তাহারা করে না, শুধু সুর করিয়া মরা কান্না কাঁদে। মালা পঙ্গু, অলস, ঘরের কোনায় তার স্বতন্ত্র জীবনযাপন করে। জেলেপাড়া রূঢ় বাস্তবতা তাই তাহাকে অনেকটা রেহাই দিয়াছে। ছেলে মেয়েগুলিকে ভালোবাসিবার মতো মনও তাহার আছে, সময়ও সে পায়। ছেলেদের সে ফিরিয়া পায় সন্ধ্যার পর। সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরিয়া আসে ঘরের কোনায়। ফোড়া মাকে তখন তাদের প্রয়োজন হয়। জেলেপাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয় অজানা, প্রতিদিনান্তে কুবেরের ঘরে তাহার অভিনয় হয়। বাহিরে সবটুকু শয়তানি অপচয় করিয়া লক্ষা ও চণ্ডী শান্ত হইয়া থাকে। ভদ্র বাধ্য ছেলের মতো ঘেঁষিয়া আসে মায়ের কাছে। সারাদিন মালার যে একতরফা অবহেলিত স্নেহ খাপছাড়া লাগিতেছিল, অপরপক্ষ গ্রহণ করা মাত্র তাহা মধুর ও অপূর্ব হইয়া ওঠে। মালার কাছে বসিয়া তাহারা ভাত খায়। এক ছেলের মুখে স্তন গুজিয়া রাখিয়া আর 2জনকে ভাত মাখিয়া গ্রাস মুখে তুলিয়া খাওয়ানোর শখ মালার একার নয়। এমনিভাবে খাওয়াইয়া না দিলে ওরা খাইতে চায় না। আর মালা রূপকথা বলে। মালার মাথার উকুন, গায়ে মাটি, পরনে ছেঁড়া দুর্গন্ধ কাপড়, তাই এ সময়টায় সে যে কত বড় নিখুঁত ভদ্রমহিলা অসামঞ্জস্য তাহা স্পষ্ট করিয়া দেয়। লক্ষা ও চণ্ডী উলঙ্গ, চকচকে ভিজা ভিজা গায়ের চামড়া, ডিবরির শিখাটি ধোয়ার ফোয়ারা, মাথার উপরে চাল পচা পচা সনের, চারিপাশের দেওয়াল চেরা বাঁশের, স্যাঁতসেঁতে ঢেউ তোলা মাটির মেঝে, আদিম অসভ্যতার আবেষ্টনী, অভিনয় সুমার্জিত সভ্যতার। ইলিশের মরশুমে কুবের এ সময় বাড়ি থাকে কদাচিৎ। যেদিন থাকে সেদিন বড়লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব সে চাহিয়া দেখে। স্নেহ মমতার এইসব খাপছাড়া কাণ্ড কারখানা দেখিতে দেখিতে সে হাই তোলে, বড়লোকের পোষা কুকুরের মতোই চাটাইয়া একটা গড়ান দিয়া উঠিয়া বসে। মুখখানা করিয়া রাখে গম্ভীর। লক্ষা ও চণ্ডীর মতো মন দিয়া সেও যে রূপকথা শুনিতেছে, মালার তাহার টের পাইতে বাকি থাকে না। ছেলেরা ঘুমাইয়া পড়িলেও সে তাই থামে না। হাত নাড়িয়া মুখভঙ্গি করিয়া রস দিয়া ঘুমন্ত ছেলেদের গল্প বলিতে থাকে। গল্প বলিতে সে ওস্তাদ। একই গল্প বারবার বলিয়া শ্রোতাদের সে সমান মুগ্ধ করিতে পারে। গোপী সরিতে সরিতে মার গা ঘেঁষিয়া আসে। পিসি ঠায় বসিয়া থাকে দুয়ারের কাছে।
মালার গল্প শুনিতে আরও কে কে আসিয়া পড়িয়াছে। দেখো, গণেশের বউ লুপি, ছেলে মনাই আর মেয়ে কুকি। আর আসিয়াছে সিধুর তোতলা হাবা মেয়ে বগলি। কথা বলিয়া কেহ মালার রূপকথা বলায় বাধা দেয় না, চুপচাপ শুনিয়া যায়। গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে। অলৌলুপি, পাক হচ্ছিলি কি? আগায় দুগা বাইগন দিছিলাম আর ইলশার ঝোল। কুকি, গায়ে কাপড় তুইলা বয় হারামজাদি, মাইয়া যেন সং বলিয়া আর চোখে চাহিয়া কুবেরকে লজ্জা দিয়া মালা আবার রূপকথা বলিতে থাকে। তৃতীয় ভাগ শেষ। পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি।